এ পর্যায়ে আরেকটি যে বিষয় নিয়ে আলাপ করতে চাই দর্শক, সেটি হচ্ছে যে সম্প্রতি সড়কে এবং মহাসড়কে নসিমন করিমন বন্ধে ৭ দিনের সময় দিয়ে নোটিশ দেয়া হয়েছে। নসিমন করিমন বন্ধ করাটা কেন এত জরুরি যে ৭ দিনের নোটিশ দেয়া হলো? এই বিষয়টি নিয়ে কথা বলতে পরিবহন বিশেষজ্ঞ ডক্টর কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। এই যে নসিমন করিমন বন্ধে ৭ দিনের সময় দিয়ে নোটিশ জারি করা হলো এবং বারবারই বলা হচ্ছে যে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে নসিমন করিমন বন্ধ করে দেয়াটা জরুরি, কিন্তু এলাকা ভিত্তিক চলাচল বা নসিমন করিমন যারা চালান, যাদের সংসার এই আয়ে চলে, তাদের জন্য বিকল্প কি উপায় থাকতে পারে? জনাব কাজী সাইফুন নেওয়াজ, আপনার অডিও একটু আনমিউট করতে হবে। জনাব সাইফুন নেওয়াজ, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। নসিমন করিমের বন্ধের যে নির্দেশনাটা ছিল সেটা আসলে অনেক বছর আগে থেকেই ছিল। এখন দেখা যাচ্ছে যখন দুর্ঘটনার হারটা বেড়ে যায় তখন এই ব্যাপারটা হয়তো হাইকোর্ট বারবার মনে করিয়ে দেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, নসিমন করিমন কেন আমরা সরাতে চাই? সরাতে চাই কারণ এই গাড়িগুলো কিন্তু প্রত্যক্ষভাবে যেমন দুর্ঘটনা ঘটায়, পরোক্ষভাবে ঘটায়। কারণ যখন এই ছোট ছোট গাড়িগুলো লো স্পিডের গাড়িগুলো রাস্তায় থাকবে তখন কিন্তু ওভারটেক করতে হয় চালককে বেশি, এবং যত বেশি ওভারটেক করবে তত বেশি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রিস্ক থেকে যায় যে বিপরীতমুখী বা মুখোমুখি সংঘর্ষের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা গত ঈদে আপনি দেখেন যতগুলো দুর্ঘটনা ঘটেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটা কথা উঠে এসেছে যে সে কাউকে ওভারটেক, মানে ছোট গাড়ি ছিল, ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে, তাই এটাকে সরানোর প্রয়োজন। এখন প্রশ্ন সেটা না, আমার মনে হয় যে এই জিনিসটা আমরা জানি সবাই, হাইকোর্টের নির্দেশনা দিয়েছে। এখন হাইকোর্ট যখন একটা বিষয় নির্দেশনা দেয় যে এটাকে সরাতে হবে ৭ দিনের ভিতরে, তখন এটা অবশ্যই ভালো। বাট এটা কিন্তু দেখা যায় পুলিশকে মানে একটা বড় একটা জনগণের বড় একটা অংশেরও কিন্তু আবার মুখোমুখি করে দেয়। কারণ পুলিশকে সেটা এনফোর্স করতে হয়, পুলিশকে এনফোর্স করার চেষ্টাও করে, কিন্তু এই যে প্রয়োজনটা যেটা রয়েছে মানুষের, দেখা যাচ্ছে যে অনেক সংখ্যায় বেড়ে গিয়েছে, আমরা কিন্তু সংখ্যাটা নিয়ন্ত্রণ করতে পারছি না। দ্বিতীয়টা হচ্ছে যে এই নসিমন করিমন তৈরি বন্ধ হচ্ছে না, নসিমন করিমন চলাচলের মানুষের চাহিদাও রয়েছে, মানুষের প্রয়োজন রয়েছে, কারণ হচ্ছে অন্য কোনো আমার রাস্তা নাই, বা এটা কি একমাত্র বাহন হিসেবে অনেকে জীবিকা নির্বাহ করছে। ফলে হয় কি, মানে একটা মানে কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায় পুলিশের পক্ষে এনফোর্স করা। বাট আমার মনে হয় যে হাইকোর্ট নির্দেশনা দেওয়ার পাশাপাশি যদি প্রকৌশলীদের নির্দেশনা যদি আরো কয়েকটা ধাপে দেওয়া হয়, ধরেন যদি যেখান থেকে তৈরি করা হয়, হাইকোর্ট যদি নির্দেশনা দেয় যে যেখান থেকে এই ধরনের গাড়ি তৈরি করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। হাইকোর্ট যদি নির্দেশনা পুলিশকে না দেয়, হাইকোর্ট নির্দেশনাটা যদি সকল জনপ্রতিনিধিদেরকে দেয়, কারণ পুলিশ যখন একটা নসিমন করিমন ধরে তখন সবাই রিকোয়েস্ট করে এটাকে ছেড়ে দেওয়ার জন্য, তখন পুলিশের পক্ষে এটা কিন্তু দেখা যায় কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়। ফলে এটা আমি মনে হয় হাইকোর্ট যদি জনপ্রতিনিধিদেরকেও যদি নির্দেশনা দেয় যে নসিমন করিমন বন্ধ করতে হবে যার যার এলাকায়, তাহলে কিন্তু আপনার একটা কম্পিটিবল দেন। আবার যদি ইঞ্জিনিয়ারদেরকে নির্দেশনা দেয় যে আগামী কত বছরের ভিতরে প্রত্যেকটা সংস্থাকে যে তারা একটা সার্ভিস রোড তৈরি করবে, তারপর যারা ভেহিকেল ম্যানুফ্যাকচার বা সরকারের যে সফটওয়্যার সংস্থা তাদেরকেও যদি নির্দেশনা দেয় যে আসলে বিকল্প বাহন কতদিনের ভিতরে তারা নিয়ে আসবে, এইটা পূর্ণাঙ্গ একটা রূপরেখা যেন দেওয়া হয়। আদারওয়াইজ শুধুমাত্র পুলিশকে যদি মানে বারবার নির্দেশনা দেয়, পুলিশ তো চেষ্টা করে, কিন্তু দেখা যাচ্ছে যে মানে পুলিশ একটা জনগণের বড় একটা অংশের মুখোমুখি আমরা করে ফেলি অনেক সময়, এবং এটা দেখা যায় সবাই রিকোয়েস্ট করে এটাকে ছেড়ে দেওয়ার জন্য। অনেকেরই নির্বাচনে বা ভোটের একটা ক্যালকুলেশন থাকে, ফলে দেখা যাচ্ছে যে মানে এটা আবার ডাম্পিং স্পটও নাই। তাহলে হাইকোর্ট কিন্তু সরকারকেও নির্দেশনা দিতে পারে যে এই গাড়িগুলো যে আমি সরাবো, সরিয়ে পুলিশ ধরবে 2টা গাড়ি 3টা গাড়ি রাস্তা থেকে, এটাকে রাখবে কোথায়, সেই জায়গা কি মানে কোথাও আছে, তখন এই গাড়িগুলো করবে কি? তাহলে সরকারকেও নির্দেশনা দিতে হবে যে আগামী 6 মাসের ভিতরে পুলিশকে একটা ডাম্পিং স্পট দিতে হবে, কিভাবে স্ক্র্যাপ করব। মানে এটা শুধু নির্দেশনা শুধু আংশিক যখন হয় তখন কিন্তু দেখা যাবে যে এটা
পালন করাটা মানে ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটা আসলে দেখা যাচ্ছে যে বাস্তবে ফিল্ড লেভেলে বাস্তবায়ন করার জন্য আরো অনেক কিছু নির্দেশনার প্রয়োজন রয়েছে, অনেকগুলো সংস্থা মন্ত্রণালয় নির্দেশনা দিতে হবে। তো আমার পরামর্শ হচ্ছে যে নির্দেশনাগুলো যেন আরো বিভিন্ন অ্যাঙ্গেলে হয়, কারণ কেউ তৈরি করছে, কেউ এইটা ম্যাটেরিয়ালস বাজারজাত করছে, কেউ পুলিশ ধরলে সুপারিশ করছে, কেউ আবার দেখা যাচ্ছে যে রাস্তা তৈরি হয়তো বা সার্ভিস রোড তৈরি করছে না বা ডিলে করছে রাস্তাটা তৈরি করতে, কেউ অর্থের সংস্থান করছে না, কেউ হয়তো ডাম্পিং স্পট দিচ্ছে না। সো সামগ্রিকভাবে নির্দেশনাটা আসলে আমি মনে করি এটা এত বছর লাগার কথা ছিল না, কারণ আপনার সেই মনে হয় আজকে প্রায় ৭-৮ বছর আগে থেকে কিন্তু এই নির্দেশনাটা মানে দিচ্ছে। বাট আমরা কিন্তু আবার মানে ৭ দিনের নির্দেশনা দিতে হলো যে সরানোর জন্য, সরিয়ে রাখবে এটা কোথায়, রাখার জায়গাটারও একটা কিন্তু নির্দেশনা থাকার প্রয়োজন রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যদি আমরা নিতে পারি, নসিমন করিমন গুলোকে কিন্তু আমরা সরাতে পারবো। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে ডেফিনেটলি হাইকোর্টের উদ্দেশ্যটা মহৎ, যে সেটা হচ্ছে যে আমাদের যাতে দুর্ঘটনাটা হ্রাস পায়, এবং এটা দুর্ঘটনা যেহেতু একটা নির্দিষ্ট একক কোনো কারণে ঘটে না, এটার সাথে আরো অনেকগুলো কিন্তু ফ্যাক্টর জড়িত থাকে। তাই নসিমন করিমন সরাতে হলে অন্যান্য যে ফ্যাক্টর গুলোকেও আমাকে সরাতে হবে, সেগুলোরও কিন্তু সেগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য কার্যকর কিন্তু ব্যবস্থা প্রয়োজন রয়েছে। তো এই জায়গাতে আমি মনে করি আমরা মানে যদি সামগ্রিকভাবেই পুরো সংস্থা, পুরো মানে সিস্টেমের প্রতিটা অংশকে যদি সঠিকভাবে নির্দেশনা দেওয়া যায়, তাহলে কিন্তু নসিমন করিমনকে আমরা সরাতে পারবো। মানুষেরও কিন্তু দেখা যাবে যে মানে সেই যে একটা দুর্ভোগ সেটা হবে না, কারণ বিকল্প যদি বাহন চলে আসে, বিকল্প যদি রাস্তা চলে আসে, সেই নির্দেশনাগুলো যদি সরকার দেয়, জনপ্রতিনিধিদের বড় একটা ভূমিকা আমি মনে করি এখানে রয়েছে। কারণ আমি অনেক সময় দেখেছি যে আসলে পুলিশ যখন একটা নসিমন করিমনকে ধরে বা কাউকে ধরে, তখন মানে প্রত্যেকেই একদম উচ্চ পর্যায়ে থেকে জনপ্রতিনিধি যারা, তারা রিকোয়েস্ট করে পুলিশকে, তখন পুলিশ কি করবে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বিব্রত করার পরিস্থিতি পড়ে যায়। এই ব্যাপারগুলো আমি মনে করি জনপ্রতিনিধিরাও যদি এই নির্দেশনার আওতায় চলে আসে, তাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা, কেন তার এলাকায় নসিমন করিমন চলছে এই জবাবটা কিন্তু জনপ্রতিনিধিদের দিতে হবে। একটা মানুষ মারা যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, জনপ্রতিনিধির দায়টা ডেফিনেটলি এখানে রয়েছে। এই জায়গাগুলো সামগ্রিকভাবে আমার মনে হয় যে আসলে বিবেচনা করেই কিন্তু আমাদের আসলে আগানোর প্রয়োজন রয়েছে। আপনি শুরুতেই যে কথাটি বলেছিলেন, যে কারণে নসিমন করিমন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়াটা জরুরি হয়, সেটি হচ্ছে এটি অল্প গতির গাড়ি যেটি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু গতকাল যে সিদ্ধান্তটি এলো যে মহাসড়কে মোটর বাইকের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটারের মধ্যে রাখতে হবে, সেটি কি আপনার মনে হয় যে নতুন করে দুর্ঘটনা ঘটার আরেকটি কারণ তৈরির আশঙ্কা করেন কি? একটু খেয়াল রাখতে হবে, তথ্যটা হচ্ছে আংশিক। এটা হচ্ছে যে আপনার এই রোডে কিন্তু ৩০, আপনি খেয়াল করে দেখবেন আমাদের শহরের রাস্তায় যদি আপনার এভারেজ গতিসীমা আমরা খেয়াল করি, সেটা প্রায় ১০-এর কম। তো সেই জায়গা থেকে আপনি যদি যারা আমরা রেগুলার ট্রাভেল করি, দেখা যাচ্ছে যে যখন একটা ইন্টারসেকশনে ছেড়ে দেয়, অর্থাৎ সিগন্যালটা যখন ছাড়ে পুলিশ, এরপরে কিন্তু কিছু ফাঁকা রাস্তা পাওয়া যায়, তখন হয়তো বা দেখা যাচ্ছে যে ৩০ বা ৪০ পর্যন্ত যেতে পারে। আর ফাঁকা রাস্তা একদম রাতের বেলা যখন ট্রাফিক থাকে না, তখন দেখা যাচ্ছে ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল বা অনেক সময় বাসও কিন্তু দেখা যাচ্ছে তারা হাইস্ট হয়তো ৬০ বা অনেকে ৮০ বা রেসিং যদি কেউ না করে, অর্থাৎ শহরের রাস্তার জন্য নির্দেশনা কিন্তু ৩০। এখন ৩০ কিলোমিটার পার আওয়ারে চলাটা কেন, যখন স্ট্যান্ডার্ড হচ্ছে, কারণ যদি কোনো সড়কে একই সাথে আমার যানবাহন চলে এবং পথচারীও যদি থাকে, তাহলে সেই রাস্তার স্পিড লিমিট ম্যাক্সিমাম ৩০ কিলোমিটার পার আওয়ার দিতে হয়। কেন? সেটা ডিসিপ্লিন এবং সড়ক নিরাপত্তার জন্য। সড়ক নিরাপত্তাটা ইনক্রিজ করা যায়। আপনি খেয়াল করে দেখবেন যত দুর্ঘটনা ঘটছে, এই যে আমরা বলছি প্রায় আপনার গত ঈদে হয়েছে বা প্রতি বছর আপনি মোটরসাইকেল দুর্ঘটনার হারটা অনেক বেশি। এখন যখন একটা সমস্যা তৈরি হয়ে যায়, তখন কিন্তু এটা কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। আমাদের তো এতদিন পর্যন্ত কোনো গাইডলাইন ছিল না, আমাদের এতদিন পর্যন্ত কোনো স্পিড লিমিটের কোনো গাইডলাইন কিন্তু ছিলই না। সরকার একটা স্পিড লিমিটের একটা গাইডলাইন করেছে যে শহর অঞ্চলে কত হবে, মহাসড়কে কত হবে, কিভাবে চলবে। কারণটা হচ্ছে সড়ক নিরাপত্তা বৃদ্ধি করার জন্য এবং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে ঠিক রেখে কিন্তু এখানে করা হয়েছে। হ্যাঁ, আমরা তো বলতে পারি যে আসলে হয়তো ৩০-এর জায়গায় হয়তো সবার জন্য, যেমন আপনার হচ্ছে মোটরসাইকেল ৩০, বাসে ৪০, এভাবে করে যেহেতু ভেহিকেল ওয়াইজ একটা ক্যাটাগরি করা হয়েছে, আর আমাদের যেহেতু লেনের একটু লেন মেনে চলি না আমরা, তাই সেক্ষেত্রে হয়তো আমরা আলোচনা করতে পারি ৩০-এর জায়গায় সবাইকে ৩০-এ আনতে পারি কিনা, বা সবাইকে হয়তো কিছুটা বাড়িয়ে ৩০ থেকে সর্বোচ্চ ৪০ পর্যন্ত আনতে পারি কিনা। বাট
এর কিন্তু স্ট্যান্ডার্ডটা হচ্ছে, আমি বারবার বলছি, স্ট্যান্ডার্ড হচ্ছে যখনই একই সড়কে আপনার বিভিন্ন ধরনের যানবাহন চলবে এবং মানুষও পারাপার করবে, সেখানে 30 কিলোমিটার/আওয়ারের বেশি যদি আমরা স্পিড লিমিট দেই, তাহলে এটা কিন্তু আসলে আমাদের জন্য ঝুঁকি তৈরি করে। এবং এটা আমরা দেখছি ঢাকা শহরে কিন্তু পথচারীদের দুর্ঘটনার হারটা অনেক বেশি, মোটরসাইকেল দুর্ঘটনার হারটা অনেক বেশি। তো এগুলো যখন সমস্যা তৈরি হয়, তখনই কিন্তু আসলে আমাদের নীতিমালার প্রয়োজন হয়, সলিউশনের প্রয়োজন এবং এই হয়। ধরনের তখন কিন্তু আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্যই এই নীতিমালা করা, যেটি আপনার কথায় বোঝা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর কাজী সাইফুন নেওয়াজ, পরিবহন বিশেষজ্ঞ।